হ্যালো সবাইকে, আমি রশ্মিলা চলে আসলাম একটা নতুন কোরিয়ান ড্রামার গল্প নিয়ে। গল্পের শুরুতেই আমরা মেরিকে দেখি। তার একটা ছোট্ট ডিজাইনার ফার্ম আছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সে তার ছোট বিজনেসের প্রোডাক্ট নিয়ে একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিচ্ছে। কিন্তু এই কোম্পানির লোকগুলো তাকে একেবারেই পাত্তা দেয় না, বরং তারা মেরিকে অপমান করে কথা বলে। লোকগুলো মেরির পোশাক নিয়ে মজা করে। এতে মেরি ভীষণ রেগে যায়। লোকগুলো মেরিকে বলে, এভাবে করে তো তুমি প্রজেক্ট পাবে না। মেরি বলে, আপনাদের মতো লোকের সাথে আমি কাজ করতেও চাই না। মেরি আর কোম্পানির লোকগুলোর মধ্যে এত ঝামেলা শুরু হয়ে যায় যে এই মিটিং রুমের বাইরে লোকজন জড়ো হয়ে যায়। এসব রাগারাগি করে মেরি বাইরে বেরিয়ে পড়ে। বের হতেই মেরির অ্যাসিস্ট্যান্ট তাকে কল দেয়। মেরির অ্যাসিস্ট্যান্টের নাম সংহে। তো সংহে মেরিকে বলে যে, আমি শুনলাম তুমি আজকের প্রেজেন্টেশনে গন্ডগোল করেছ। এভাবে চললে আমরা কাজ পাবো কি করে? এই মাসে তুমি আমাকে আমার বেতনটাও দাওনি। সংহে আরো জানায়, মেরির ফার্মে নতুন কাজ এসেছে। একটি ক্যাফের ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। মেরি সংহেকে ওই প্রজেক্টে ভালোভাবে কাজ করতে বলে। তাহলে মেরি তার বেতন দিতে পারবে। এরপর মেরি তার বিয়ের জন্য একজোড়া রিং কিনতে যায়। কিছুদিন পর মেরির বয়ফ্রেন্ড উজুর সাথে তার বিয়ে হতে চলেছে। মেরি এই বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ তাদের দুজনের অনেক বছরের সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। এমনকি তার বিয়ের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। এখন শুধু উৎসবের পালা। মেরি উজুকে মেসেজ দেয়, তুমি কোথায়? আমি তোমার অপেক্ষায় আছি। উজু তাকে বলে সে এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, কিন্তু আসলে উজু একটা মেয়ের সাথে রঙ্গলীলায় ব্যস্ত। সে ম্যারিকে চিট করছে। বেচারা ম্যারি তো এসব জানেই না। সে ভাবছে তার বয়ফ্রেন্ড কতই না পরিশ্রম করছে। এরপর ম্যারি চলে যায় তার নতুন অ্যাপার্টমেন্টে। সেখানে গিয়ে সে তার মাকে কল করে। ম্যারি এবং তার মায়ের কথা থেকে বোঝা যায় তাদের এই অ্যাপার্টমেন্টের খরচ অনেকটাই ম্যারির মা দিয়েছে। ম্যারির মা তাকে বলে, তুমি যেন এসব ব্যাপারে উজুকে কিছু বলো না, এতে তার মেইল ইগো হার্ট হবে। কথা বলতে বলতে ম্যারি তার রুমের মেঝেতে মেয়েদের কানের দুল খুঁজে পায়। অথচ এই অ্যাপার্টমেন্টে সে আজই প্রথম এলো। কানের দুলটা তো ম্যারির নয়, তাহলে কার? ম্যারি তার মাকে বলে, মা আমি পরে কল করছি। এটা বলে ম্যারি তড়ি হড়ি করে ফোন কেটে দেয়। এরপর আরো একটু খুঁজতেই সে তাদের বিছানায় মেয়েদের চুলও পায়। ম্যারি চলে যায় উজুর কাছে আর তাকে জেরা করে। ম্যারি উজুকে বলে, আমি জানি জিন নামের একটা মেয়ে তোমার সব ছবিতে লাইক করে, কমেন্ট করে। সে কে? উজু প্রথমে সব অস্বীকার করলেও পরে বলে, এটা আমার এক রাতের ভুল ছিল। মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছি। তুমি আর আমি তো সারা জীবন একসাথে থাকবো। এসব ভুলে যাও প্লিজ। এইসব কথাবার্তার মাঝে উজুর ফোনে ওই মেয়ের মেসেজ আসে। মেয়েটি উজুকে আজ রাতে তার বাড়িতে ডাকছে। মেসেজটা আসতেই উজু তার ফোনটা লুকিয়ে ফেলে। ম্যারি উজুর কাছ থেকে তার ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু উজু ফোনটা কিছুতেই দিতে চায় না। আর হাতাহাতির এক পর্যায়ে উজু তার পা দিয়ে ম্যারির হাতটা পিষে দেয়। ম্যারি তার হাতে অনেক ব্যথা পায়। উজু সরি বললে ম্যারি ক্যাফের সব লোকের সামনে তার মনের কষ্ট বলতে থাকে। ক্যাফেতে থাকা সবাই বুঝতে পারে উজু ম্যারির সাথে চিট করেছে। উঠে চলে যাওয়ার সময় ম্যারি উজুর মুখে এক গাদা কফি ছুঁড়ে মারে আর বলে তাদের সম্পর্ক এখানেই শেষ। সিন শিফট হলে আমরা আর একটা ছেলেকে দেখি। সে প্লেনে করে বহুদিন পর নিউ ইয়র্ক থেকে সিওলে আসছে। তার পাশে এক বৃদ্ধা বসেছে। বৃদ্ধা মহিলার ছেলে এসে সেই ছেলেটিকে বলে, আমি আমার মায়ের পাশেই বসতে চাই। আমার মায়ের দেখভাল করা প্রয়োজন। আপনি কি আমার সিটে গিয়ে বসবেন? ছেলেটা বলে, আমি এখানেই বসবো। আপনি আপনার সিটে গিয়ে বসুন। লোকটা আবারও রিকোয়েস্ট করলে ছেলেটা তার কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। সিওলে পৌঁছে বৃদ্ধা ছেলেটাকে ধন্যবাদ জানায়।
আসলে ছেলেটা কিছুক্ষণ আগেই এয়ারপোর্টে এই লোকটিকে ফোন করে কারোর সাথে কথা বলতে শুনেছিল। লোকটির প্ল্যান ছিল সে প্লেনে তার মায়ের পাশে বসে জোর করে তার মাকে দিয়ে সব সম্পত্তি লিখিয়ে নেবে। এই কারণে ছেলেটি লোকটিকে তার মায়ের পাশে বসতে দেয়নি। গন্তব্যে পৌঁছানোর পর ছেলেটা বৃদ্ধা মহিলাকে বলে, আপনি আপনার ছেলের কাছ থেকে সাবধানে থাকবেন, তার মতলব ভালো না। এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে ছেলেটা তার দাদির সাথে কথা বলে। তার দাদি তাকে জিজ্ঞাসা করে, তুমি কখন আসবে? আমি তোমার জন্য তোমার পছন্দের জুকিনি আর সুইট পটেটো চাষ করেছি। ছেলেটি বলে, খাবারগুলো আপাতত ফ্রিজে রেখে দাও, আমি 1 মাস ঘুরে বেড়াবো, এরপর তোমার সাথে দেখা করতে যাব। এরপর আমরা আবারও ওই ছেলেটাকে দেখি, যে পরের 1 মাস নিজের মতো করে ঘুরে বেড়ায় আর নিজের মতো করেই থাকে, খায় দায় ফুর্তি করে, মাছ ধরে, সাইকেলিং করে, এক কথায় জীবনটাকে উপভোগ করে। এদিকে ম্যারি আর অজুর ডিভোর্স হয়ে যায়। এত বছরের সম্পর্ক ভেঙে যাওয়াতে ম্যারির ভীষণ খারাপ লাগলেও অজু তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুরে চলে যায়। ম্যারির এতদিনের সম্পর্কটা ভেঙে গেল। অন্যদিকে তার মাথায় তার ছোট্ট বিজনেসটার লোনের বোঝা। বিজনেসটার অবস্থাও তেমন একটা ভালো নেই। আর ম্যারি তার ডিভোর্সের কথা তার পরিবারের কাউকে জানায়নি। ম্যারি সব দিক থেকেই অনেক ঝামেলায় আছে। হতাশ হয়ে সে কাঁদতে শুরু করে। ওদিকে ওই ছেলেটা 1 মাসের ট্যুর শেষ করে। ফিরে যাওয়ার সময় হোটেল মালিক তাকে একটা কর্ন ব্রেড দেয়। তখন ছেলেটি হোটেল মালিককে বলে কোরিয়ার সবচেয়ে বড় বেকারি তাদের পরিবারের। এদিকে হঠাৎ এক রাতের বেলায় পুলিশ এসে মেরিকে তার বাড়ি থেকে বের করে দেয়। কারণ মেরি যার কাছ থেকে এই অ্যাপার্টমেন্টটা কিনেছে সে মূলত এই বাড়ির মালিক নয়। সে এই বাড়ির মালিকের সাথে প্রতারণা করে এই বাড়িটা কিনেছে। ম্যারির এবার মাথার উপরে ছাদ নেই। এই দুঃখে ম্যারি ড্রিঙ্ক করে মাতাল হয়ে রাস্তায় হাঁটছিল। ঠিক তখন ওই ছেলেটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেটি তাকে বারবার জিজ্ঞাসা করে যে ম্যারি ঠিক আছে কিনা। ছেলেটি তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু মাতাল হওয়ায় ম্যারি কিছুই বুঝতে পারছিল না। এবার ছেলেটি ম্যারির ফোনে তার নাম্বারটা সেভ করে দেয়, যেন পরে কোনো দরকার হলে ম্যারি তাকে কল দিতে পারে। সেভ করা নাম্বারের নামটা দেখে ম্যারি প্রচণ্ড রেগে যায় আর ছেলেটিকে তার এক্স ভেবে মারতে শুরু করে। কারণ এই ছেলেটির নামও উজু। ম্যারি মাতলামি করতে করতে একসময় নিজেই ক্যাকটাসের উপর বসে পড়ে আর তার পিছনে ব্যথা পায়। উজু তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। জ্ঞান ফিরে আসলে বেচারি ম্যারি খুবই লজ্জায় পড়ে যায়। তার পেছন থেকে অনেকগুলো কাঁটা বের করা হয়। লজ্জায় সে আর চোখই মেলতে পারছে না। উজু মেরিকে ডাক্তার জেনের কাছে নিয়ে আসে। সে ডাক্তার জেনের সাথে কথা বলে। ডাক্তার জেন অজুর পূর্ব পরিচিত। জেনের বাবা অজুর দাদির পারিবারিক ডক্টর। জেন উজুকে বলে, তুমি কোরিয়ায় এসেছো, আমাকে আগে জানাতে পারতে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ রাতে আমরা একসাথে ডিনার করতে পারি। এমন সময় উজু লক্ষ্য করে ম্যারি চলে যাচ্ছে। ম্যারি ঠিক মতো হাঁটতেও পারছে না। উজু তাকে লিফট দেয়। তখন ডাক্তার জেইন করুণ দৃষ্টিতে উজুর দিকে তাকিয়ে থাকে। তার এই চাহনি দেখেই মনে হয় হয়তো জেন মনে মনে উজুকে পছন্দ করে আর সে ম্যারির সাথে উজুকে দেখে জেলাস ফিল করছে। এদিকে ম্যারি উজুর গাড়িতে উঠেও ঠিকমতো বসতে পারে না। এরপর সিন চলে যায় একটা লটারি প্রোগ্রামে। এখানে বড় একটা কোম্পানির লটারি হচ্ছে। যে কাপল প্রথম হবে তাদের একটি বিলাসবহুল বাড়ি দেওয়া হবে। যদিও এখানে আগের থেকেই সবই সেট আপ করা, কে বিজয়ী হবে তা আগে থেকেই ঠিক করা আছে। এই শহরের মেয়রের এক আত্মীয়ের নতুন বিয়ে হয়েছে। কোম্পানির সিইও সাংহিয়ন ওই কাগজটা তুলবে যেখানে মেয়রের আত্মীয়ের নাম লেখা আছে। সাংহিয়নের অ্যাসিস্ট্যান্ট হিয়নকে কাগজটা লুকিয়ে রাখতে বলে। তবে তাড়াহুড়োতে তার হাত থেকে ওই কাগজটা পড়ে যায়
একই বিপদে পড়া গেল। বাধ্য হয়ে হিউন অন্য কাগজ তুলে। সেই কাগজটিতে মেরির নাম লেখা। কোম্পানি থেকে মেরিকে এই খবরটা জানানো হয়। সব শুনে মেরি তো প্রচণ্ড খুশি হয়ে যায়। তার ডিভোর্স হয়ে গেলেও এখনো সব কাগজ সাবমিট করা হয়নি, তাই অনলাইনে তাকে এখনো বিবাহিত দেখাচ্ছে। ম্যারি আর এক মুহূর্ত অপেক্ষা না করে তার এবং উজুর সব কাগজপত্র কোম্পানিতে পাঠিয়ে দেয়। ওদিকে কোম্পানির সিইও হিউন তো নিজের ভুলে নিজেই ফেঁসে গেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কড়া কড়া সব নিয়ম দিতে, যেন শেষ মুহূর্তে তারা ম্যারিকে রিজেক্ট করতে পারে। অ্যাসিস্ট্যান্ট ম্যারিকে কল করে বলে বাড়ির কাগজপত্র বুঝে নিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই উপস্থিত থাকতে হবে। এ কথা শুনে ম্যারির মনটা ভেঙে যায়। সে এখন হাজব্যান্ড কোথা থেকে আনবে? ম্যারি তার এক্সকে কল করে। তার এক্স উজু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত, তাই সে জানায় সে আসতে পারবে না। ম্যারি মন খারাপ করে ছাদে বসেছিল। তখন তাকে অজু মেসেজ করে। অজু তাকে জিজ্ঞাসা করে ম্যারি ডাক্তার দেখিয়েছে কিনা। অজুর নামটা দেখেই ম্যারির মাথায় একটা বুদ্ধি আসে। সে পরদিন অজুকে তার সাথে দেখা করতে বলে। অজু আসলে ম্যারি তাকে সরাসরি বলে তুমি কি আমাকে বিয়ে করবে? ম্যারির এই ভয়ানক কথা শুনে অজু চমকে ওঠে। অজু তার হাত থেকে কফি ফেলে দেয়। ম্যারি বলে আমার একটা দরকারে নকল বিয়ে করতে হবে। অজু বলে আমি তোমাকে ধাক্কা দিয়েছি বলে তুমি কি আমাকে দিয়ে ফ্রড করাতে চাইছো? এসব না করে নিজে নিজে উন্নতি করার চেষ্টা করো, না হলে ফলাফল ভালো হবে না। আর চাইলে আমি তোমাকে ফ্রডের জন্য পুলিশও দিতে পারি। এসব বলে উজু চলে যায়। ওদিকে উজুর কোম্পানিতে তার দাদি তার ফুফাতো ভাই ইয়ংসু এর জায়গা উজুকে দিতে চাইছে। এতে উজুর ফুফু মিয়ং অনেক রেগে যায়, কিন্তু উজুর দাদির মতে ইয়ংসু এই পদের যোগ্যই না। মিয়ং তার স্বামীকেও এসব কিছু বলে, তবে ভদ্রলোক চুপচাপ সবই শুনে যায়। এদিকে ডাক্তার জেনের সাথে উজুর আবারও দেখা হয়। উজু জেনকে বলে জেন যেন তার দাদির খেয়াল রাখে। জেন হেসে বলে তুমি এমনভাবে কথাটা বলছো যেন আমি তোমার দাদির নাত বউ। আসলে জেন ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছিল যে সে উজুকে কতটা পছন্দ করে। তবে উজু অবুজের মতো করে বলে তাহলে কি তুমি ইয়ংসুকে পছন্দ করো? তার কথা শুনে জেন রেগে যায়। সে বলে তেমন কিছু না, আমি কাউকে পছন্দ করি না। এমন সময় এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পড়ে যায়। উজু দ্রুত বাচ্চাটার কাছে যে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা প্রচন্ড কাঁদছিল। উজু লক্ষ্য করে বাচ্চাটার ব্যাগে একটা সুন্দর টেডি বিয়ার আছে। উজুর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন উজু কোনো এক কারণে একটা হসপিটালে বসেছিল। উজুর সারা শরীরে অনেক ক্ষত ছিল। তখন আরেকটা মেয়ে এসে উজুকে শান্ত করার চেষ্টা করে। মেয়েটা উজুকে ঠিক এমনই একটা টেডি বিয়ার দিয়েছিল, আর সে উজুর কান্না থামানোর জন্য তাকে বলেছিল তুমি যদি কান্না না থামাও তাহলে তোমাকে বাঘ খেয়ে নিবে। এটা শুনে উজু তার কান্না থামিয়ে দিয়েছিল। এই মেয়েটি উজুর ছোটবেলার ক্রাশ। উজু এই পুরো ব্যাপারটা জেনের সাথে শেয়ার করে। জেন উজুকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো ওই মেয়েটাকে খুঁজছো? উজু বলে আমি অনেক আগেই তাকে হারিয়ে ফেলেছি। আমি হয়তো তাকে আর কখনোই খুঁজে পাবো না, তবে আমি আমার জীবনে ওই মেয়েটার সাথে একবার হলেও দেখা করতে চাই। হঠাৎ জেনের ম্যারির কথা মনে পড়ে। জেন জিজ্ঞাসা করে যে ম্যারি এখন কেমন আছে। উজু বলে কি জানি কেমন আছে, তবে মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে। সে আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। এটা শুনে জেন একটু চুপচাপ হয়ে যায়। সে উজুকে জিজ্ঞাসা করে তুমি কি মেয়েটাকে পছন্দ করো? তখন উজু না বলে দেয়। অন্যদিকে রাতে ম্যারিকে ম্যারির মা কল করে। ম্যারি তার মাকে বলে তারা বিয়ের ডেটটা পিছিয়েছে। সে মাকে ডিভোর্সের ব্যাপারটা এখনো বলেনি। এটা সে তার মাকে কিভাবে বলবে এটাই বুঝতে পারছে না, কারণ ম্যারির মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকেন।
এমনিতেই তার শরীরটা বিশেষ ভালো থাকে না। পরদিন উজু তাদের কোম্পানিতে জয়েন করে। তার ফুপ্পা তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে এবার একটা মিটিংয়ে যায়। মিটিংয়ে ইয়ংসু তার অনেকগুলো ভুল ধরিয়ে তাকে অপমান করার চেষ্টা করে। উজু কি করবে ভেবে উঠতে পারে না, তাই সে সবার কাছে ক্ষমা চায়। এরপর সে জানতে পারে তাদের কোম্পানি আরেকটা কোম্পানির কাছ থেকে অনেক প্রোডাকশন করিয়েছে, তবে এটির কোনো কপিরাইট করা হয়নি। ওই কোম্পানি চাইলেই ডিজাইনের জন্য মামলা করতে পারে। তাই উজু কোম্পানিতে ফোন দেয় আর কপিরাইটের ব্যাপারে কথা বলে। এটি ছিল মেরির ফার্ম। সুযোগ পেয়ে মেরি 10 গুণ টাকা চাইতে উজু মানা করে দেয়। সে একটি প্রোডাক্টের জন্য এত টাকা দিতে রাজি হয় না। মেরি ভীষণ মন খারাপ করে ফেলে। ওদিকে তার এক্স উজু তাকে সাহায্য করতে রাজি হয় না। তাই মেরি তার এক্স বয়ফ্রেন্ডের মা আর বোনের সাথে কথা বলে, তবে তারা মেরির সাথে আরো খারাপ ব্যবহার করে আর তাকে বাড়ি থেকে বের করে দেয়। মেরি ঠিক করে সে আর এই পরিবারের সাথে সম্পর্ক রাখবে না। এরপর তার কাছে উজুর কোম্পানির থেকে কল আসে। কপিরাইটের ব্যাপারে একটা মিটিং ফিক্সড করা হয়। ইয়ংসু উজুকে চ্যালেঞ্জ করে বলে যদি উজু এই কপিরাইট ইস্যু নেগোসিয়েশন না করতে পারে, উজু যেন তাকে সিইওর পদ ছেড়ে দেয়। উজু চ্যালেঞ্জটা নিতে রাজি হয়। কোম্পানিতে এসে ম্যারি উজুকে দেখে লুকিয়ে পড়ে। তারপর যখন মিটিংয়ের জন্য যায়, তখন সে সেখানেও উজুকে দেখতে পায়। তার লুকিয়ে আর কোনোই লাভ হয় না। ম্যারি প্রথমে কম টাকায় ডিল করতে রাজি হয়। এরপর উজুর সাথে সে একা কথা বলতে চায়। একা হয়ে মেরি আবারও ওই হাজবেন্ড সাজার অভিনয় করার কথা বলে। উজু তো সাথে সাথেই না করে দেয়। তখন আবারও তার ইয়ংসুয়ের চ্যালেঞ্জের কথা মনে পড়ে, তাই তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। দুজনে মিলে এবার সেই কোম্পানির সিইওর কাছে চলে যায়। ম্যারি উজুকে তার এক্স বয়ফ্রেন্ড উজুর মতন করে পোশাক আশাক পরায় আর সব কিছু মুখস্থ করিয়ে দেয়, কি বলতে হবে না বলতে হবে ইত্যাদি। উজু বলে আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কোনো কথাবার্তা বলতে পারবো না। ওইদিকে ওই কোম্পানির সিইও হিয়নের অ্যাসিস্ট্যান্ট হিয়নকে বোঝায় কোনো মেয়রের আত্মীয়কে না দিয়ে যদি তারা কোনো ঘরহীন কাপলকে লটারি দেয়, তাহলে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক প্রশংসা হবে। এবার হিয়ন কিছুটা শান্ত হয় আর এই প্রস্তাব মেনে নেয়। এরপর হিয়নের অ্যাসিস্ট্যান্ট উজুকে বলে তার আইডি কার্ডের সাথে তার চেহারার কোনো মিল নেই। ম্যারি তখন হড়বড় করে বলে অনেকেরই তো মিল থাকে না। এরপর হিয়নের অ্যাসিস্ট্যান্ট তাদের বিয়ে সম্পর্কে উজুকে জিজ্ঞাসা করলে উজু বিয়ের ডেট, রেজিস্টার নাম্বার সবকিছু গড় গড় করে বলে দেয়। ম্যারি তো এটা দেখে ভীষণ অবাক হয়। তখন অ্যাসিস্ট্যান্ট তাদের বলে তাদেরকে নিয়ে একটা আর্টিকেল লেখা হবে আর সিইও এর সাথে তাদের ছবি ছাপানো হবে। উজু বলে সে এমনটা করতে চায় না, সে প্রাইভেট লাইফ কাটাতে চায়। তারপর সে ফোনে কথা বলার অভিনয় করে। উজু এমন একটা অভিনয় করে যে সে ফোনে জানতে পেরেছে তার বন্ধুদের ফ্লু হয়েছে আর তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এবার ওই স্টাফ ভয় পেয়ে উজুকে একটা মাস্ক আনিয়ে দেয়। মাস্ক পরে তারা সিইও এর সাথে ছবি তোলে যাতে তাদের দেখা না যায়। ম্যারিকে তার বাড়ির চাবি দেওয়া হয়। কোম্পানির মালিক হিয়ন নিজেই তার সাথে তাদের ওই বাড়িতে নিয়ে যায়। ম্যারি তাকে বলে সে এই বাড়ি বিক্রি করে দিতে চায়, কিন্তু হিয়ন বলে সে 3 মাস পর্যন্ত এই বাড়ির মালিকানা পাবে না, তাই সে 3 মাস পর্যন্ত বিক্রিও করতে পারবে না। এই 3 মাস পর্যন্ত কোম্পানি তাকে অবজার্ভ করবে। হিউন নিজেই লক্ষ্য রাখবে, কারণ সে তার বাড়ির পাশেই থাকে। এই কথা শুনে তাদের মাথায় হাত পড়ে যায়। যাই হোক, উজু বের হয়ে গেলে সে তার ফুফু মিয়ং আর তার ছেলে ইয়ংসুকে দেখতে পায়। তখনই পিছন থেকে হিয়ন এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তোমার স্ত্রী কোথায়? উজুর ফুফু মিয়ং
আর ইয়ংসু এই কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই ছেলে বিয়ে করলো কখন। এমন সময় মেরি এদিকেই আসছিল। অজু তাকে হাত ইশারা করে আসতে মানা করে আর সে হিয়নকে নিয়ে চলে যায়। এতে মিয়ংরাও হাফ ছেড়ে বাঁচে। এখানে যে মিটিংয়ে তারা এসেছিল সেটা তারা উজুর থেকে লুকাতে চাইছিল। মেরি রাতে উজুকে কল দিলে উজু বলে, তোমার জন্য এসব কিছু হচ্ছে, এখন আমাকে একটার পর একটা মিথ্যে বলতে হচ্ছে। এবার জেইন আর তার বাবা যায় অজুর দাদির চেক আপ করতে। জেইনের বাবা জেনের বিয়ের কথা তোলে। অজুর দাদি বলে সেও অজুর বিয়ে দিতে চায়। এসব শুনে জেন বেশ লজ্জায় পড়ে যায়। ওদিকে অফিসে ইয়ংসো প্রথমে উজুকে দেখে মুখ লুকাতে চাইছিল। পরে সে বলে সে ইচ্ছে করেই চ্যালেঞ্জ দিয়েছে যেন উজু এই চ্যালেঞ্জে জিতে যায়। ইয়ংসু তো উজুকে অনেক ভালোবাসে। ইয়ংসু এর এসব কাণ্ড দেখে উজু হাসতে থাকে। এরপর উজুর ফোপা জাংয়ের কাছে এক এমপ্লয়ি মিস্টার কো আসে। মিস্টার কো তাকে জানায় তাদের কোম্পানি থেকে অনেক টাকা পাচার করা হচ্ছে। মিস্টার কো এই ব্যাপারটা ভালো করে তদন্ত করে চেয়ারওম্যান অর্থাৎ উজুর দাদিকে গিয়ে জানাবে। এই কথা শুনে জাং ভীষণ চিন্তায় পড়ে যায়। এর কিছুদিন পরেই জানা যায় এক দুর্ঘটনায় মিস্টার কো মারা গেছে। ম্যারি তার জন্য বাড়ি খুঁজতে থাকে, কারণ সে তার নতুন বাড়িতে একা থাকতে পারবে না। এতে হিয়ং তাদের উপর সন্দেহ করবে। তাই সে একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে। পরিবেশ ভালো না হলেও সে বাধ্য হয়ে উঠে যায়। পরদিন ম্যারি এক ডাক্তারের কাছে যায় তার প্রোডাক্ট দেখানোর জন্য। সেখানে গিয়ে ম্যারির জেনের সাথে দেখা হয়। জেন তাকে কফি খাওয়ায় আর সেই রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যারি তাকে সব কিছু খুলে বলে। এরপর ম্যারি ওজুর কোম্পানিতে একটা প্রেজেন্টেশন দেয়। সেই প্রেজেন্টেশন খুব ভালো হয় আর ওজুর কোম্পানি ম্যারির সাথে কাজ শুরু করে। এটা সেলিব্রেট করতে তারা সবাই একসাথে খেতে যায়। খেতে খেতে তারা হঠাৎ লটারিতে বাড়ি পাওয়া কাপল নিয়ে আলোচনা করে। উজু আর ম্যারি দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। সবাই খাওয়ার পর ক্যারিওকে বারে যেতে চায়, তবে উজু মাতাল ম্যারিকে নিয়ে চলে যায়। ম্যারি আবার কখন কি বেফাঁস কিছু বলে দেয় তার ঠিক নেই। উজু ম্যারিকে তার হোটেলে নামিয়ে দেয়। এরপর সে লক্ষ্য করে সে তার গাড়ির চাবিটা সেখানে ফেলে এসেছে। তাই সে ফেরত গেলে দেখে হোটেলের ম্যানেজার ম্যারির পাশে বসে আছে। ম্যানেজার উল্টোপাল্টা কিছু করছে ভেবে উজু তাকে এক ঘুষি বসিয়ে দেয়, কিন্তু ম্যানেজার ম্যারিকে সাহায্য করতেই এসেছিল। ম্যারি তার নিজের পায়ে গরম পানি ঢেলে দিয়েছে। ঘুষি খাওয়ার পর ম্যানেজার রেগে মেগে ম্যারিকে বের করে দেয়। আর উপায় না পেয়ে ম্যারি তার নতুন বাড়িতে চলে আসে। এখানে এসে সে লুকিয়ে থাকে। হিউনের কাছ থেকে বাঁচতে সে বাতি নিভিয়ে রাখে। তবে রাতে মশা মারতে তালি বাজালে বাতি জ্বলে ওঠে। হিউন এটা দেখে কলিং বেল দেয়। এই বাড়িটা সুইচ সেন্সরে চলে, তাই শব্দ হলেই বাতি জ্বলে উঠবে। হিউন ম্যারিকে এই ব্যাপারটা বলে। এছাড়াও সে ম্যারিকে বলে তাদের বাড়ি তো খালি খালি লাগছে, মনে হচ্ছে উজুর জিনিসপত্র নেই। ম্যারি জানায় তারা এখনো আনপ্যাক করার সময় পায়নি। এরপর হিউন তাকে বলে তাদের কোম্পানির মালিক এই বাড়িটা ভিজিট করতে আসবে, তাই তারা যেন তাদের ঘরটা ঠিক মতো গুছিয়ে ফেলে। ম্যারি ফোন করে এই সব কিছুই উজুকে বলে। উজু বলে, তুমি আবার ঝামেলা করছো। পরদিন উজু আর ম্যারি তাদের বিয়ের ছবি তুলতে যায়, যেন তারা তাদের বাড়িটা সাজাতে পারে। এদিকে ম্যারিকে বিয়ের সাজে দেখে উজু তো মুগ্ধ হয়ে যায়। এরপর তারা একে অপরের সাথে ছবি তুলে। শুট শেষ হলে উজুর সামনে এক এমপ্লয়ি চলে আসে। সে ম্যারির কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে কিস করতে শুরু করে, যেন মেয়েটা তাদের দেখতে না পায়। কিন্তু ওই এমপ্লয়ি অফিসে এসেও বারবার এটা নিয়েই কথা বলতে থাকে যে সে ম্যারি আর উজুর মতো কাউকে বিয়ের পোশাকে দেখেছে। দুজনেই বেশ ভয়ে ভয়ে থাকে।
ম্যারি ওই এমপ্লয়িকে বলে সে চাইলে ওই ফটো স্টুডিওতে ফোন করে জিজ্ঞাসা করতে পারে। এদিকে উজুর দাদি যখন মিস্টার কোয়ের মৃত্যুর কথা শোনে তখন সে বেশ ভেঙে পড়ে। মিস্টার কো তাদের কোম্পানির একজন বিশ্বস্ত এমপ্লয়ি ছিল। জাং উজুর দাদিকে বলে তিনি মিস্টার কোকে যতটা ভালো ভাবছে মিস্টার কো ততটা ভালো ছিল না। কিছুদিন আগে সে কোম্পানির টাকা বিদেশে পাচার করার খবর পেয়েছে আর তদন্ত করে জেনেছে এই সবের পিছনে মিস্টার কো আছে। রাতের বেলা তারা সবাই মিলে ডাইনিং টেবিলে মিস্টার কোকে নিয়েই কথা বলছিল। গাড়ি অ্যাক্সিডেন্টের কথা শুনে উজুর নিজের গাড়ির অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে, যেই অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। উজু মন খারাপ করে উঠে যায়। তার ওই ঘটনার কথা মনে পড়ে যায়। সে ওই রাতের অ্যাক্সিডেন্টের পর বহু কষ্টে গাড়ি থেকে বের হয়েছিল। এক ট্যাক্সি ড্রাইভার তাকে সাহায্য করে থানায় নিয়ে যায়। সেই ট্যাক্সি ড্রাইভারের মেয়ে তাকে পুতুল দিয়ে সান্ত্বনা জানায়। সেই মেয়েটি তার জন্য ভীষণ কান্না করে। এই সব কিছু উজুর স্পষ্ট মনে আছে। আর এই মেয়েটি তার ছোটবেলার ক্রাশ। এরপর ডাক্তার জেইন উজুকে ফোন করে আর রবিবার দেখা করার জন্য বলে। সে ঠিক করে নিয়েছে তার মনের কথা সে উজুকে কনফেস করে দিবে, ভালোবাসার কথা জানিয়ে দিবে। উজু ম্যারির বাসায় যায় আর তারা দুজনে সেই বাসাটা খুব সুন্দর করে সাজায়, তাদের ছবি দিয়ে ভর্তি করে ফেলে। নিজেরাও ম্যাচিং ম্যাচিং জামা পরে, যেন তাদের পারফেক্ট কাপল মনে হয়। তারা বিয়ের ব্যাপারটা সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে, যেন তারা ধরা না পড়ে। এই সময় ম্যারি উজুর কাছে তার মনের কষ্ট শেয়ার করে। ম্যারি তার এক্স হাজবেন্ড উজুর কথা বলে, নিজের টাকায় বাড়ি কেনা, উজুকে সাহায্য করার কথা সবই বলে। সবকিছু শুনে উজু বলে ওই চিটার তোমাকে ডিজার্ভই করে না, তুমি নিশ্চয়ই আরো ভালো কাউকে পাবে। তারা দুজনে অনেক দুষ্টুমি করছিল, তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। এসবে উজু ভুলে যায় তার জেইনের সাথে দেখা করার কথা। জেইনের ফোন পেয়ে উজু দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে উজুর জন্য যেই বারে জেইন অপেক্ষা করছিল সেখানে হিয়ম বসে বসে একের পর এক ড্রিঙ্ক করছে। তাকে দেখে মনে হয় তার মন খারাপ। হিয়ম জেনকে আগে থেকেই চেনে। হিয়মের বস আগে থেকেই তার হসপিটালে ভর্তি আছে। সে কার সাথে যেন মারামারি করে হসপিটালে ভর্তি। সব কিছু সামলে নিতে হয়েছে হিয়মের। তার বসকে দেখার জন্য হিয়ম প্রতিদিন হসপিটালে যায়, খাবার নিয়ে যায়, তার খোঁজ খবর নেয়। তবুও তার বস তাকে নানানভাবে অপমান করে। জেইনের সামনে তো কতবার অপমান করলো। জেইন এসে হিয়মের পাশে বসে। হিয়ম তাকে চিনতে পারে। জেইন তাকে বলে এমন বসের আন্ডারে তার কাজ করা উচিত হচ্ছে না। এ কথা শুনে হিয়ম রেগে যায় আর জেইনকে বলে নিচের চরকায় তেল দিন। উজু তার কোম্পানিতে প্রেজেন্টেশন দেয়। এরপর ম্যারিরও প্রেজেন্টেশন আছে, তাই সে খানিকটা চিন্তিত। এরপর আবার তার মাকে নিয়ে চিন্তা। মেরি তার মাকে ফোন করেই যাচ্ছে, তবে তার মা ফোন রিসিভ করছে না। আজ তার শহরে আসার কথা। উজুর প্রেজেন্টেশন শেষ হলে সে ম্যারিকে জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে এত চিন্তিত। ম্যারি তাকে সবটা বলে। উজু বলে তুমি চিন্তা করো না, প্রেজেন্টেশনে মন দাও, আমি যাচ্ছি তোমার মাকে আনতে। ম্যারির মা তো কিছুই জানত না। তিনি তার হবু বিয়ানের জন্য রান্না বান্না করে ম্যারির এক্স উজুর বাড়িতে চলে যায়। উজুর মা বোন তাকে সব বলে আর অনেক অপমান করে বের করে দেয়। বেচারি তো কিছুই জানত না। তখন নতুন উজু এলে ম্যারির মা তাকে বলে সে ম্যারির ডিভোর্সের কথা জানতে পেরেছে। তবে উজু যেন নিজ থেকেই তার মেয়েকে কিছু না বলে। বাড়ি ফিরে এসে ম্যারি সব জানতে পারে। সে তার মাকে ফোন করে কি হলো না হলো সবটা খুলে বলে। ম্যারির মা বলে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ ভালো সিদ্ধান্ত নিয়েছ, কিছুই ভাবতে হবে না তোমাকে। ম্যারির মা তাদের অ্যালবাম থেকে পুরনো উজুর ছবি ছিঁড়ে ফেলে। ম্যারির মা লক্ষ্য করে সে তার ব্যাগটি উজুর বাড়িতেই ফেলে এসেছে। সে বলে ম্যারিকে আর ম্যারি বলে উজুকে।
ওজো ব্যাগ খোঁজার জন্য যায়, আর ব্যাগ খুলতেই হতভম্ব হয়ে দেখে সেখানে ওই মেয়েটির ছবি, যে তাকে বহু বছর আগে তার বাবা মায়ের মৃত্যুর দিন সান্ত্বনা দিয়ে তাকে পুতুলটা দিয়েছিল আর তাকে সঙ্গ দিয়েছিল। ওজোর ছোটবেলার সেই ক্রাশ। ম্যারি কি তাহলে সেই মেয়ে যাকে ওজো বছরের পর বছর ধরে ভালোবেসে আসছে? এখানেই আজকের পর্বটা শেষ হয়। এর পরের পর্বগুলো অন্য ভিডিওতে রিক্যাপ করব। আনিয়ম।